আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। অনেক ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি আপনাদের সাথে ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন বাস্তব যে অভিজ্ঞতাগুলো আমরা ফেস করি সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে এবং আপনাদেরকে ক্যান্সার সচেতন হিসেবে গড়ে তুলতে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকেই যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন যে আজকের প্রোগ্রামটি শোনা যাচ্ছে কিনা। একই সাথে আপনারা কোন স্থান থেকে যুক্ত হচ্ছেন সেটাও লিখে দিলে আমরা আরও অনুপ্রাণিত হব। আজকের লাইভটি নিজ নিজ প্রোফাইলে শেয়ার করার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই ক্যান্সার সচেতনতার বার্তাগুলো পৌঁছে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় দর্শক, আজকের ক্যান্সার আনসার লাইভের বিষয় ক্যান্সার চিকিৎসায় বিরতি কত বড় ক্ষতি। প্রিয় দর্শক, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ। ক্যান্সার চিকিৎসার বিরতি চিকিৎসা না করার সমান। আমরা প্রতিনিয়ত যেই ব্যাপারটি খেয়াল করি যে কিছু কিছু রোগী তারা ক্যান্সার চিকিৎসার মধ্যবর্তী সময় বিরতি দেয়, নানা কারণে তারা বিরতি দেয়। সেটা হতে পারে বিভিন্ন আর্থসামাজিক বিভিন্ন বিষয় জটিল থাকে। আবার অনেক সময় দেখা যায় রোগী নিজেও অসুস্থ থাকে, সে ফিট থাকে না। চিকিৎসার মধ্যবর্তী বিরতি আসলে অনেক বড় একটি ক্ষতিকর একটি বিষয়। আমি যদি থিওরিটিক্যালি কয়েকটা আলাপ করি, প্রথমত রোগটি এর মাঝে বিস্তার লাভ করার সুযোগ পায়। মনে করুন যে কেমো দিয়ে আপনি যদি একটা ক্যান্সার কোষকে আপনি টিউমারকে আপনি নিয়ন্ত্রণে আনেন, এরপরে যখন এটা বাড়তে থাকে, যখন হঠাৎ বিরতি পেয়ে এটা যখন বাড়তে থাকে, তখন কিন্তু এটা চিকিৎসার প্রতিরোধী হয়ে যায়, অর্থাৎ রেজিস্ট্যান্স হয়ে যায়, এটা শক্তি সঞ্চয়ের সুযোগ পায়। যেমন মনে করেন একটা অ্যান্টিবায়োটিক আপনি যখন খাবেন, আপনি যদি ইরেগুলারলি খান, আপনি যদি 7 দিনের কোর্স কমপ্লিট না করে আপনি 2 দিন 3 দিন খেয়ে আপনি যদি বিরতি নেন, তখন যেমন পরবর্তীতে ওই জীবাণুটি আপনার শরীরে কাজ করবে না, সেই একই রকমভাবে আপনি যদি চিকিৎসার মাঝে বিরতি নেন এবং ক্যান্সার কোষকে সুযোগ দেন বিস্তার লাভ করার, তাহলে কিন্তু পরবর্তীতে এইটা চিকিৎসা প্রতিরোধী হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে এটি শরীরের মধ্যে বিস্তার লাভ করতে পারে, অর্থাৎ এটা তখন বড় হয়ে রক্ত এবং লসিকা গ্রন্থির মাধ্যমে এটি কিন্তু আপ স্টেজ হয়ে যেতে পারে। নাম্বার 3 হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দীর্ঘস্থায়ী হতে পারে এবং এই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে নাম্বার 4 এটা হচ্ছে একসময় চিকিৎসার দীর্ঘসূত্রিতার কারণে একসময় রোগী কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ে, রোগীর পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তাদের মনে হতে পারে যে এই রোগটি আসলে সারার নয়, এই চিকিৎসাটি অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায়, অনেক বেশি ক্ষতিকর হয়ে অনেক বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো প্রিয় দর্শক, চিকিৎসাটি এবং 5 নাম্বার হচ্ছে চিকিৎসাটি ব্যয়বহুল হয়ে যায়। ব্যয়বহুল চিকিৎসা কখন হয়? যখন আপনি ফার্স্ট লাইন আপনার চিকিৎসায় কাজ হয় না, তখন আমাদেরকে সেকেন্ড লাইন দিতে হয় বা ইমিউনোথেরাপিতে যেতে হয় বা অন্য কোনো টার্গেটেড থেরাপিতে যেতে হয়, তখন আসলে চিকিৎসাটি ব্যয়বহুল হয়ে যায়। তো আমাদের যেটি করতে হয় যে এক ঘায়ে বা একবার চিকিৎসাই রোগটাকে নির্মূল করে দিতে হয়। তো সেটাই আসলে একটা রোগীর জন্য কস্ট ইফেক্টিভ এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা। তো প্রিয় দর্শক, আরেকটি বিষয় যে চিকিৎসা প্রতিরোধী আমি বলতেছিলাম, সেখানে আরেকটি বিষয় যে আমরা দেখা যায় যে বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে আমরা নিও অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে থাকি। যেমন মনে করেন যে হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে, আবার ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা কিন্তু একটি পর্যায়ে আছে, অর্থাৎ আমরা কিন্তু 2টা 3টা 4টা কেমোথেরাপি দিয়ে তারপর ইভ্যালুয়েশন করে সার্জারি উপযুক্ত হলে তাকে আমরা সার্জারি করি। তো দেখা যায় যদি আমরা চিকিৎসার মাঝে দেখা যাচ্ছে একজন রোগীকে আমরা কেমোথেরাপি দিলাম, 4টা দিয়ে বললাম আপনি একটু সার্জারি কনসালটেশন করে আসেন, একটু সার্জিক্যাল ইভ্যালুয়েশন করেন, পসিবল হলে আপনাকে সার্জারি করা হবে। তো আপনি কি করলেন? আপনি সার্জারি করার ক্ষেত্রে আপনি ডিলে করলেন,
যে কোনো কারণে ডিলেটা হতে পারে, ডিলে করলেন। পরবর্তীতে দেখা গেল যে আপনার নেক নোড, যেটি আপনার সার্ভাইকাল নেক নোডটা যেটা মিলিয়ে গিয়েছিল, সেটি কিন্তু আবার ফিরে আসতে পারে, এবং নেক নোডটা তখন বা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মানে আবারও এটা আরও আগের থেকে বড় হয়ে যেতে পারে। তো এরকম যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই যখন এটি ফিরে আসার সুযোগ পাই, তখন কিন্তু এটি সার্জারি বা রেডিওথেরাপি, এই লোকাল থেরাপিগুলো দিয়ে কিউরেটিভ ইন্টেন্টে চিকিৎসা করাটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, আপনারা অনেকেই যুক্ত আছেন আমার সাথে, অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। তো আপনাদের প্রশ্নগুলো আমি নিব ইনশাআল্লাহ। তো যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম যে ক্যান্সার চিকিৎসায় বিরতি, আমরা যখন চিকিৎসা শুরু করি, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির চিকিৎসা শুরু করি, তার কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকে। অর্থাৎ একজন ক্যান্সার রোগীর অধিকাংশ ক্ষেত্রেই কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি, এই যে মাল্টিমোডালিটি ট্রিটমেন্ট, এই জিনিসগুলো কিন্তু লাগে। তো প্রথমেই আমরা যে জিনিস বা অনকোলজিস্টের সাথে আপনি আলাপ করে নেবেন যে আমার এই চিকিৎসার জন্য টোটাল ব্যয় কত, টোটাল ডিউরেশন কত, এবং এই চিকিৎসার মাধ্যমে আমার ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু, এই বিষয়টি, এবং পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, এই বিষয়গুলো আপনি অবশ্যই আপনার অনকোলজিস্টের কাছ থেকে জেনে নেবেন। এবং জেনে নিয়ে আপনি যখন দেখবেন, আমরা সাধারণত দেখা যায় যে কেমোথেরাপি যদি 6টা দেই তাহলে একটা 4.5 মাস সময় লাগে এরপরে যদি আপনি রেডিওথেরাপি দেন, দেখা যায় যে আমি সাপোজ আমি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলি, আমরা সাধারণত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে 8টা কেমোথেরাপি দিয়ে থাকি। তো সেক্ষেত্রে এটা 6 মাস সময় লাগে। আবার তারপরে যখন আমরা রেডিওথেরাপি যখন দিয়ে থাকি, তখন দেখা যাচ্ছে যে আরো প্রায় 25 থেকে প্রায় 1.5 মাস সময় লাগে। অর্থাৎ তার কিন্তু 7.5 মাসের ট্রিটমেন্ট। আপনি আপনার ডক্টরের কাছে গিয়ে আপনি জেনে নেবেন যে আপনার টোটাল ট্রিটমেন্ট ডিউরেশন কত, এটা আপনার চিকিৎসার যৌক্তিক সময়। সেই সময় দাঁড়িয়ে আপনি যদি চিকিৎসার জন্য দেরি করেন, তাহলে এটা আপনার রোগ ফিরে আসার সম্ভাবনাটাকে বাড়িয়ে তুলবে। অনেক সময় যায় আমরা কেমোথেরাপি দেওয়ার পরে আমরা সার্জারি করতে বলি। সার্জারি আপনি হচ্ছে 3 to 4 উইকের মধ্যে আপনি সার্জারি করতে পারবেন। আর অনেক সময় আমরা রেডিওথেরাপি দিতে বলি। রেডিওথেরাপি কেমোথেরাপি পরে আমরা 3 to 4 উইকের মধ্যে আমরা রেডিওথেরাপি স্টার্ট করতে বলি। তো এই যে আমরা যে টাইমটা তাদেরকে দিয়ে দিই, এটা হচ্ছে লজিক্যাল ট্রিটমেন্ট ডিউরেশন। আপনি যদি আচ্ছা কথা বলছে না, আপনার কোন জায়গা থেকে আসলে কখন থেকে যাচ্ছেন আমি সেটা বুঝতে পারিনি। আমি আবার যে কথাটা আমি রেডি করতেছি, সেটা হলো এখন বুঝতে যাচ্ছি না, আমার কথা একটু কমেন্ট করে জানান এখন বুঝতে যাচ্ছি না। এখন আমার কথা বোঝাচ্ছে কি না, বেঁধে আসছে, নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। এখন এখন কথা বেঁধে আসছে না। আচ্ছা, এখন কি কথা বোঝাচ্ছে? এখন কথা বোঝা যাচ্ছে কিনা? এখন কি সাউন্ড ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, ভয়েস ক্লিয়ার না, বেশিরভাগই বলতেছেন আপনারা। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? এখন আমার কথা শোনা যাচ্ছে কি না? আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখনো শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে কি না? ওহো, এখন শোনা যাচ্ছে কিনা আমার কথা?
এখন কি শোনা যাচ্ছে? একটু দয়া করে কমেন্ট করে জানান। আচ্ছা, আপনারা এখন এখন শোনা যাচ্ছে তাইমুর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করি এখন। আপনারা যেহেতু আজকে লাইভটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটাকে